আমি খালেদ মহিউদ্দিন। ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে এটা সংঘর্ষে গিয়ে ঠেকছে। জাতীয় রাজনীতিতে এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বিএনপি এবং জামাতের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হচ্ছে। এসব বিষয় ছাড়াও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি, কোন পথে আসলে রাজনীতি যাচ্ছে, বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশ কেমন হতে পারে, সেসব নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন লেখক ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব বাকিবিল্লাহ। জনাব বাকিবিল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন যুক্তরাষ্ট্রের বাকি আপনাকে শুভেচ্ছা জানাই। আরও থাকছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ডক্টর মির্জা গালিব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ডক্টর মির্জা গালিব, আপনাকেই আসলে আপনার দৃষ্টি আসলে প্রথম আকর্ষণ করতে অনেকগুলি আলোচনা বা প্রশ্ন রয়েছে আমাদের, আমরা ধীরে ধীরে সবগুলিতেই আসবো। শুধু আপনাকে আমি দেখছিলাম যে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছেন, সেটি অনেকটা এরকম যে যেখানে আপনি প্রশ্ন তুলেছেন যে 15 বছর ধরে বেগম জিয়া যখন ফেসিস্ট হাসিনার জুলুমের শিকার হচ্ছিলেন তখন ছাত্রদল আসলে কি কাজে লেগেছে, মানে আওয়ামী লীগের বিপক্ষে কোনো বড় আন্দোলন করতে কাজে লেগেছে কিনা, সরকারকে নাড়া দিতে পারবে এমন কোনো আন্দোলন করতে কাজে লেগেছে কিনা। যদি না হয়, আপনি প্রশ্ন করেছেন ছাত্রদলের পেশি শক্তি বিএনপির কোন কাজে লাগে, মানে বিএনপির কোন কাজে ছাত্রদলের পেশি শক্তি লাগে। আমি এই প্রশ্নটার ব্যাপারে আপনি নিশ্চয়ই 1-2 মিনিট বা 30 সেকেন্ড একটু মন্তব্য করুন। আমি এই প্রশ্নটা এমনও করতে চাই, জামায়াতের কোন কাজে শিবিরের পেশি শক্তি লাগে। ডক্টর মির্জা গালিব। খালেদ ভাই, ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং বাকিবিল্লাহ ভাই, নাইস টু হ্যাভ ইউ হিয়ার। আমি যেটা লিখতে চেয়েছি এবং যেটি খালেদ ভাই আপনি প্রশ্নটা তুলেছেন, আমি যদিও ছাত্রদলকে সামনে রেখে এই প্রশ্নটা তুলেছি, কিন্তু ইকুয়ালি এই প্রশ্নটা ভ্যালিড ফর জামাত ইসলাম এবং ছাত্র শিবির, যে ছাত্র শিবিরের পেশি শক্তি জামাত ইসলামের কাজে লাগে কিনা। তো ফ্রেমওয়ার্কটা কি দেখেন, ফ্রেমওয়ার্কটা হলো যে বাংলাদেশে ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের একটা পারসেপশন আছে। পারসেপশনটা হলো যে বড় রাজনৈতিক দল তারা চিন্তা করে যে ছাত্র সংগঠন যদি ক্যাম্পাসে খুব স্ট্রংলি অপারেট করে, তারা যদি শক্তিশালী হয়, এই যে তাদের পাওয়ার পলিটিক্স, এই পাওয়ার পলিটিক্স তাদের ক্ষমতায় থাকাকে নিশ্চিত করে, এবং তারা যদি বিরোধী দলে গিয়ে স্ট্রাগল করে, এই পাওয়ার পলিটিক্স তাদেরকে হেল্প করে। এই পারসেপশন থেকে ছাত্র রাজনীতিকে বড় রাজনৈতিক দলগুলো প্যাট্রোনাইজ করে। আমি বলতে চেয়েছি দুইটা জিনিস। এক, যে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি যদি আপনি দেখেন, এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর। ডক্টর গালিব, আপনি কি আপনার, আমি বুঝতে পারছি না যে আপনার কথা আবার শোনা যাচ্ছে, আপনি কি আপনার ল্যাপটপের সাউন্ড একটু মিউট করে রাখবেন? মিউট করলে কি শোনা যাবে, নাকি সাউন্ডটা অফ করে, মানে মিনিমাম করে রাখবেন কিনা? যেহেতু আমার এখানে কি ইকো হচ্ছে? এখন ঠিক আছে, এখন বলেন। আমরা আসলে জি, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, সরি, জি, ধন্যবাদ। তো আমি যে প্রশ্নটা তুলতে চেয়েছি সেটা হলো এই ফ্রেমওয়ার্কটা ভুল। এই ফ্রেমওয়ার্কটা ভুল, তার আমি 3টা পয়েন্ট বলবো। একটা এক্সাম্পল হলো যেটা আমি ছাত্র দলকে বলছি, যে দেখেন, যখন বিএনপি বিরোধী দলে ছিল, আওয়ামী লীগ যখন অপারেশন করছে, তখন ছাত্র দলের পেশি শক্তি দিয়ে আপনি অপারেশন ওভারকাম করতে পারেন নাই। ইকুয়ালি এটা ট্রু ছাত্র শিবিরের জন্য, যে জামাতের নেতাদেরকে যখন আওয়ামী লীগ ফাঁসি দিচ্ছে অন্যায় বিচারের মধ্য দিয়ে, শিবির সেটাকে সেই অপারেশনের এগেনস্টে দাঁড়ায় কিছু করতে পারে নাই। বরং এই গণ অভ্যুত্থান তখনই সম্ভব হয়েছে তখন জনগণের একটা বিশাল অংশ রাস্তায় এই ফ্যাসিজমের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, তখন আপনি সফলতা দেখেছেন। দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে আমরা একটা চেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। সেই চেঞ্জটা কি? সেই চেঞ্জটা হলো যে এখন সোশ্যাল মিডিয়া অত্যন্ত আপনার অ্যাক্টিভ, লোকেরা একজন আরেকজনের সাথে কানেক্ট করে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, এবং একটা ডিফারেন্ট স্পেস তৈরি হয়েছে। তরুণ প্রজন্ম এখন সারা দুনিয়ার যে কনসাস তার সাথে কানেক্টেড, তারা এখন আপনার সেগ্রেগেটেড না। তো এই যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হইতেছে, অল্টারনেটিভ মিডিয়া তৈরি হইতেছে, একটা ডিফারেন্ট পাওয়ার। আপনি যদি এখন মনে করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং অথবা রাজশাহীতে আমার মাসল পাওয়ার থাকলে আমি রাজনীতিতে ভালো করবো, এই ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে। কাজে রাজনৈতিক দলগুলোর এখন চিন্তা করা উচিত যে ছাত্র রাজনীতিকে আমি মডিফাই করবো। বিএনপির চিন্তা করা উচিত যে ছাত্রদল আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না। জামাতের চিন্তা করা উচিত শিবির আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না। বরং আমরা এখন এমন একটা রাজনৈতিক ফ্রেমওয়ার্কে যাব যেখানে কেউ মাসল পাওয়ার দেখাবে না, যেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ছাত্র আরেকজন ছাত্রকে ফিজিক্যালি টর্চার করবে না। এটা একটা অসভ্যতা, এটা একটা ক্রিমিনাল অফেন্স। ইউ ক্যান্ট ডু দ্যাট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রক্রিয়াল বডি এবং কালেক্টিভলি তার অ্যালামনাইতে ভূমিকা পালন করতে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ আপনার সাউন্ডটা মনে আপনার সাউন্ডটা মনে ঠিক করতে হবে, কারণ আমি এখনো একটু নয়েজ পাচ্ছি। এটা মানে ঠিক করা হবে, ঠিক করতে সাহায্য করবে আপনাকে। কিন্তু আপনি যদি একটু চট করে একটু বলে নিতেন, আমরা বাকিকে শুনতে শুনতে আপনার এটা নিশ্চয়ই এটা ইয়া হবে। আপনাকে জাস্ট আমি একটু জানতে চাই যে আপনি এখন স্পষ্ট বললেন যে এই পেশি শক্তি আসলে ছাত্র শিবিরের পেশি শক্তি আসলে জামাতের কোনো কাজে লাগে নাই, বা আসলে লাগেও না কাজে, এটা ফ্রেমওয়ার্কটাই আসলে চেঞ্জ করতে হবে। আপনি যখন স্ট্যাটাসটা দিলেন তখন যে শুধু ছাত্রদলের কথা উল্লেখ করলেন, এটা তো আপনি ডেলিভারেটলি করছেন, তাই না? ছাত্র শিবিরের কথা যে আপনি বলেন নাই, সেটা তো ডেলিভারেটলি করছেন। এই যে বিভক্তিটা আপনি মানে ইচ্ছা করে করছেন না, মানে দেখানোর জন্য করছেন না? মানে না, অফকোর্স না, এটা একটা প্রাসঙ্গিকতা। কুয়েটের প্রসঙ্গে যেহেতু সেখানে ছাত্রদলের ইস্যু ছিল, আমি স্পেসিফিক ভাবে ছাত্রদলকে উল্লেখ করছি কুয়েটের ঘটনার প্রেক্ষিতে। এবং আপনি যদি আমার ফেসবুকে স্ট্যাটাসে যান তাহলে দেখবেন যে প্রশ্নটি আপনি করছেন, অনেকে সেই প্রশ্নটি করছে, এবং আমি কমেন্টে খুব ক্লিয়ারলি লিখে দিছি যে একই ফ্রেমওয়ার্ক ছাত্র শিবিরের জন্য প্রযোজ্য। ওকে, কিন্তু আপনি স্ট্যাটাসটার মধ্যে আচ্ছা এইটা একটু আমি ডিসক্রিমিনেশন করি নাই, আমি কুয়েটের ঘটনার প্রেক্ষিতে। আচ্ছা ঠিক আছে, কুয়েটের ঘটনার প্রেক্ষিতে আমি এখন আমার টেবিলে যে এখন বিডি নিউজ 24.com এর একটা নিউজ, সেটার মধ্যে হচ্ছে ফেসবুকে মন্তব্যের জেরে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির। এটা কি আপনার নজরে পড়ছে? যে এটা নজরে আমি পড়ছে। আজকে সকালে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি যে ঘটনা কি ঘটছে। খুব সম্ভবত এখানে শিবিরের সংশ্লিষ্টতা থাকতে পারে। আমি এই প্রোগ্রাম শেষ করে এটার ব্যাপারে স্ট্যাটাস দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর গালিব, আপনি আমাদের সঙ্গে। মোরাল স্ট্যান্ডার্ড ইজ মোরাল স্ট্যান্ডার্ড, খালেদ ভাই, ডাজন্ট ম্যাটার whether this is ছাত্র শিবির or whoever it is। আমরা এটা আপনার কাছে আশাও করি। এটা আপনার আওয়াজটার ব্যাপারে আশিস, ক্যান ইউ টেক কেয়ার অফ দিস নয়েজ এন্ড থিং প্লিজ? বাকি বিল্লাহ, আমি যে বিষয়ে আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে একটা গণ অভ্যুত্থান বা চলমান আন্দোলন মানে যেইভাবেই আমরা ব্যাপারটাকে সংজ্ঞায়ন করি না কেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটার ক্রেডিটটা আসলে কার, কে আসলে সবচেয়ে বেশি করছে? এটা আসলে শিবিরই পুরোটা করছে কিনা, নাকি শিবির কিছুই করে নাই, ছাত্রদল বা অন্য দলগুলি ছিল কিনা, বাম সংগঠনগুলি এটার মধ্যে কোনো রকম কোনো ভূমিকা রাখছে কিনা? বেশিরভাগ জনই এরকম বলতে চেষ্টা করতেছে শিবির করছে অনেক বেশি। বৈষম্য বিরোধীদের কতজন ছিল তারা আসলে আদতে হয় শিবির নইলে ছাত্রলীগ, আর বেশিরভাগ হচ্ছে জনগণ। এর মধ্যে ছাত্রদল বা বামদের উপস্থিতির কথা আসলে অত আমরা এটা শুনতে পাচ্ছি না। আপনি ব্যাপারটা এখন আসলে কেমন দেখেন? যে আপনিও আসলে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়, বারবার আপনাকে বলতে হচ্ছে যে ক্রেডিট নেয়ার ব্যাপারটা নিয়ে, কখনো এটা কখনো সেইটা, আপনি কেমন দেখছেন এটা জানা বাকি? আচ্ছা, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমি জুলাই মুভমেন্টে আমি এবং আমাদের কালচারাল এবং পলিটিক্যাল পেরিফেরির একটা বড় অংশই খুবই সক্রিয় ছিলাম, এবং সেটা আসলে ক্রেডিট দাবি করার দরকার নাই বলে আমি মনে করি। এখানে বিশেষত কারফিউ যখন দেয়া হলো, যখন মোটামুটি এইখানকার যেই কেন্দ্রস্থ যেই স্পেসটা, প্রেস ক্লাব, শহীদ মিনার এবং সমন্বয়করা এক ধরনের মিসকমিউনিকেশনের মধ্যে আছেন, নিজেদের মধ্যে যোগাযোগ এবং সবকিছু মিলায় আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ। কারফিউর মধ্যে প্রথম গানের মিছিল, যেটা বামপন্থী ৩১টা সাংস্কৃতিক সংগঠন তারা সেটা অ্যারেঞ্জ করে। এরপর নূর হোসেন স্কোয়ার থেকে যেই পদযাত্রা ছিল, যেই পদযাত্রা যেতে দেওয়া হয় নাই বাহাদুর শাহ পার্ক, কিন্তু খুব সিগনিফিকেন্ট যে ঢাকা শহরের যেই কালচারাল পেরিফেরি, সংস্কৃতি কর্মীরা, শিল্পীরা, নাট্যকর্মীরা, পেশাদার আর্টিস্টরা ঢাকা শহরের যে ১,৫০০ মধ্যবিত্ত নূর হোসেন স্কোয়ারে সেদিন হাজির হন বামপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলির কর্মীদের ডাকে, ওইটা দ্রোহযাত্রার প্রেক্ষাপটটা তৈরি করে। এবং দ্রোহযাত্রার প্রেক্ষাপটটা ৩ তারিখে শহীদ মিনারে নাহিদের মুখ থেকে আমরা যে এক দফা শুনি, সেই প্রেক্ষাপটটা তৈরি করে। এটার ক্রেডিট নেওয়ার পলিটিক্সটা কেন করি নাই সেটা আমি একটু বলি। কারণ জুলাইয়ের মূল হিরো আসলে জনতা, রামপুরা বাড্ডার জনতা, যাত্রাবাড়ির জনতা, উত্তরার জনতা, মোহাম্মদপুরের জনতা। কিন্তু ক্রাইসিসটা হয়েছে এই যে লাখ লাখ জনতা, তার আসলে কোনো পলিটিক্যাল গোষ্ঠী নাই ক্লেম করার মতো তার পক্ষে। এই যে অভিভাবক, সাধারণ মানুষ, মা, এবং আমি এই এক জনতা বলতে আমি যার কথা বলতেছি, যে কারণে আমরা ছাত্র জনতার আন্দোলন বলতেছি, কিন্তু এখানে বিএনপি তার যারা মারা গেছে, এখানে বামপন্থী ছাত্রকর্মীরাও মারা গেছে, ছাত্র ইউনিয়নের একজন মারা গেছে, ছাত্র ফেডারেশনের শাকিল মারা গেছে। কিন্তু আমি আসলে কৃতিত্বটা পলিটিক্যাল গোষ্ঠীর চেয়ে অনেক বেশি জুলাইয়ের জনতাকে দেই।
যে কারণে আমরা কিন্তু জনাব বামপন্থীরা বাকিবিল্লাহ, এই জনাব আন্দোলনের বাকিবিল্লাহ, পর এটা ছোট ছোট করে, আপনি মারা গেছে বলতে গিয়ে যাদের কথা মনে করেন, আপনি কি শিবিরের কথা, ছাত্রদলের কথা ইচ্ছে করে বাদ রাখলেন? না 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 বাদ রাখলাম না, কারণ তারা আসলে আমি ধরেই নিচ্ছি যে তারা ক্লেইমের জায়গায় আমাদের চেয়ে অনেক আগায় আছে এইখানে, কারণ মূল বিরোধী দল তারা, এবং বিরোধী দল হিসেবে বেশি সংঘাত এবং নিপীড়নের মধ্যে এখানে এই দুইটা রাজনৈতিক দল ছিল এবং পাওয়ারের কনফ্লিক্টের মধ্যে তারা ছিল। বাকিরা আমরা ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন ছিল। আমি নিজে 2018 কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছি এবং আমরা ওই আন্দোলনে বামপন্থীরা যেই বুদ্ধিভিত্তিক, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষক নেটওয়ার্ক, এবং আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমাদের এই পলিটিক্যাল ডিফারেন্স যেই জায়গায়, সেই জায়গায় আসলে আমাদের এই চর্চা নাই। কিন্তু আলাদা করে আমি যেটা বলতে চাইতেছি যে ক্রেডিট নেয়ার পলিটিক্সটা যেহেতু আমরা করি নাই বা করার দরকার মনে করি নাই, কারণ এগুলি আসলে ইতিহাসের একদম অমোঘ অংশ। এটা এমন না যে কেউ মনে করলো যে এই ইতিহাস থেকে আমাদেরকে ছিটকে ফেলে দিতে পারবে, সেটা অসম্ভব। কিন্তু এইখানে আলাদা করে আমি যেটা উল্লেখ করতে চাই, বিশেষ করে জানাকের ইন্টারনাল পলিটিক্যাল ইস্যু ধরে ছাত্র শিবিরের যে মুভমেন্টের ক্লেম করার যে চেষ্টা এবং অ্যাবসলিউট ক্রেডিট ক্লেম করার যেই কনস্ট্রাকশনের চেষ্টা, সেটার মধ্যে দিয়ে যেই জনতা যারা হারায় যাইতেছে ইতিহাসের এই জায়গা থেকে, কারণ তার আসলে কোনো গোষ্ঠী নাই, এই যে লাখ লাখ মানুষ। কিন্তু বাকি আমি একটু যে জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি ছাত্র জনতা বলতেছেন, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম। আমরা কিন্তু ছাত্র জনতার তো সবাই এটাতে অংশগ্রহণ করছে। এখন আমিও দাবি করতে পারি যে আমি জার্মানিতে ছিলাম কিন্তু অংশগ্রহণ করছে, এটা যে কেউ যে কোনো জায়গা থেকে এটা দাবি করতে পারে। গালিব হয়তো নিউ ইয়র্কে ছিলেন, উনি বেশ ওয়াশিংটন ডিসিতে ছিলেন, তিনি বেশ ভালোভাবে অংশগ্রহণ হয়তো করেছেন। কিন্তু ঘটনা দিচ্ছে যে আন্দোলনের তো কতগুলি মুখ লাগে, কতগুলি নেতৃত্বের জায়গা লাগে। সেই নেতৃত্বের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এই নাহিদ আসিফরাই তো আসলে সামনের, হাসনা সার্জিস মাহফুজরাই তো আসলে সামনের ফোর্স, এবং সেই জন্যই তো তারা সরকারে গিয়েছেন, সরকার গঠন করেছেন, আমাদের কথা বলছেন, তাই না? আপনি বলতেছেন যে আপনারা ক্রেডিটটা নেন নাই, চাইলেও কি আপনি নাহিদের সমান ক্রেডিট নিতে পারতেন? বা আমি আপনার কথা এরকম করে বলতেছি না, ধরেন কোনো অন্য কোনো রাজনৈতিক দল সংগঠনের কি আসলে অটুক জোর ছিল? আসলে প্রথম কথা হচ্ছে নাহিদদের সমান ক্রেডিট নেওয়ার চেষ্টাই আমরা করার কথা ভাবি না, কারণ তাদের নেতৃত্বেই আমরা আন্দোলনটা করছি। এখানে আমরা সব পলিটিক্যাল ফোর্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, আমরা সেই নেতৃত্বের কমান্ডেই সেই নেতৃত্বকে সামনে রাখাই আমরা আন্দোলনটা আগাইছি। ফলে ওদের সমান ক্রেডিট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার আলাপটা ওইখান থেকে আসছে, যখন রাজনৈতিক গোষ্ঠীগুলি ক্রেডিট নেয়ার পলিটিক্সটা শুরু করছে, ওই পয়েন্টে থেকে কিন্তু আমি কথাটা বলছি। এখানে তো যেমন আমরা জানতাম যে এখানে বিরোধী রাজনৈতিক দলগুলি আছে, সরকার বিএনপি জামাতের আন্দোলন বলে এটারে প্রোটেক্ট করার চেষ্টা করছে, এবং সে জানে যে ওইভাবে একটা পলিটিক্যাল ফায়দা সে পাইলেও পাইতে পারে। এখন আমরা যে জানতাম না যে এইখানে কওমি স্টুডেন্টরা, বিএনপি কর্মীরা, জামাতের কর্মীরা আছে, সেটা কিন্তু আমরা জানতাম, এমন না যে সেটা আমরা জানতাম না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে পলিটিক্যাল গোষ্ঠী এটার যে ক্লেম করার যে রাজনীতিটা, সেই রাজনীতির মধ্যে দিয়ে জনতার ক্রেডিট অনেকখানি ম্লান হয় না। ওই পয়েন্টে আমি কথাটা বলছি। জনাব বাকিবিল্লাহ, আমি আসলে, আপনিও অনেক লেখালেখির সাথে জড়িত, বিশ্লেষক, অনেক কিছু, আমি ব্যাপারটা আসলে বুঝতে দিচ্ছি যে যদি এখন জামায়াত বা শিবির এটা ক্লেম করে যে এই রাজনীতিটার মধ্যে প্রধান ইন্ধন তারা যোগাইছে, এটা বইলা যদি তারা ইতিহাসের কাছে এবং জনতার কাছে যায় এবং এটা বলতে পারে, আপনি এটাকে নিপটিটা বার্ড করতে কেন চাচ্ছেন? না না, এটা কিছু না, এটা কোনোটা না, আপনারা কেন ক্রেডিট নিচ্ছেন? ক্রেডিট তো দাবি করতেই পারে, ওনারা ছিলেন, ওনারা তো দাবি করতেই পারেন। প্রথম ঘটনা হচ্ছে যে সেই ক্রেডিট দাবি করতেই পারে, করতে পারে না তা না, নিশ্চয়ই পারে। কিন্তু সেই ক্রেডিট করার যে রাজনীতিটা, সেইটা যদি হয় যে আচ্ছা আমরাই একমাত্র আন্দোলনের মূল কারিগর, আপনারাও বলেন, বাকি আপনারাও বলেন, আপনি বলেন যে আমরাই মূল কারিগর, অসুবিধা কিছু না। না 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 না, সেটা যদি আমরা বলা বলি করি, সেটা বলা বলি করার মধ্যে দিয়ে আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব এবং বিশেষ করে আন্দোলনের যেই সাধারণ জনতা, যে আমার ছেলে রাস্তায় গেছে বলে মা বেরোয় আসলো, এবং তারা যে রোলটা প্লে করলো রাস্তায় নাইমা, তারা যদি রাস্তায় না নামতো
আমরা যেই পলিটিক্যাল গোষ্ঠী, ইভেন বিএনপি জামাত পলিটিক্যাল গোষ্ঠী হিসেবে আমাদের চেয়ে বড়, কিন্তু তারা এত বড় না যে এই জনতা না নামলে তারা এই আন্দোলন উইন ওভার করার ক্যাপাসিটি তাদের ছিল না না, এটা আমি ওই আপনার সাথে পয়েন্টে আমি বলতেছি এটা আমি যে- আপনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু জনাব বাকিবুল্লাহ, আমার আর আপনার ক্ষেত্রে যেখানে আমি আসলে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, যে এখানে আপনি যাদের নেতৃত্বে আপনি আন্দোলনটা করছেন তারা যদি গিয়া বলে আন্দোলনের সময় আমাদের সবচেয়ে বড় শক্তিগুলির অন্যতম ছিল হচ্ছে শিবির, নাকি একমাত্র শক্তিই বলছে, এখন ভুলে গেলাম সার্জিস কোথায় গিয়ে জানি একদম একমাত্র, তো আপনি তো মানতে হবে তাদের কথা যে তারা বলতেছে যে এটাতে শিবিরের বিরাট ভূমিকা ছিল, না, আপনাদের কথা তো এইটা- তারা বলে না, আপনাদের কথা যে তারা বলে না, এটা তো নিশ্চয়ই সিগনিফিকেন্স আছে। এইটা আমি জানি না, মানে সার্জিস এটা বললেও সার্জিসে আমি আসলে মনে করি না যে সার্জিসই এখানে এই ন্যারেটিভ সার্জিসের বয়ান দিয়ে তৈরি হবে, আচ্ছা, কারণ এখানে আন্দোলনের অন্যান্য ছাত্র নেতৃত্বের সাথে আমাদের যোগাযোগ ছিল। এখন সার্জিস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে সে যদি না জানে যে 2023-24 ইলেকশনের আগে সার্জিস কি জানে যে শেখ হাসিনার যে বিলবোর্ড, মেঘমল্লার রাজে ওই বিলবোর্ডটা গুড়াই দিল রাজু ভাস্কর্যের ওপরে, এবং তারপরে তার একটা চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হইল ছাত্রলীগের আঘাতে। এটার সিগনিফিকেন্স কত গুরুতর সেটা যদি সার্জিসরা রিয়ালাইজ না করতে পারে, এবং বিশেষ করে বামপন্থী সাংস্কৃতিক কর্মীরা মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্ক পিরিয়ডটা ঢাকা শহরের মধ্যবিত্তরে নামানোর জন্য এই যে রোলটা প্লে করলো, এইটা আসলে হয়েছে কি, এটা আমি বলবো এটা যদি রিয়ালাইজ না করতে পারে ওটা মানে ইন্টেলেক্ট। বাকি আপনি আমার উপরে রাগ হয়েন না, পপুলার না, ন্যারেটিভটা হচ্ছে হচ্ছি। এরকম, পপুলার ন্যারেটিভটা হচ্ছে এরকম, আপনারা সেই ডার্ক পিরিয়ডে অনেক স্যাক্রিফাইস করবেন, এরকম করবেন, কিন্তু এরকম করতেই থাকতেন। হয়তো 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, 45 বছর থাকতো ওরা, আরো 45 বছর হয়তো থাকতো, আপনারা এটাতে কিছুই করতে পারতেন না, যেহেতু এই ফোর্সটার মধ্যে চূড়ান্ততা এসে জড়ো হয়েছিল, যেহেতু শিবির এবং ছাত্রদল অনেক আত্মত্যাগ করেছিল, সেই জন্য আপনারা অল্প, শিবির বেশি, ছাত্রদল মাঝামাঝি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক বেশি করে, তারপরে এটা না না, সফল হয়েছে। শিবিরের পার্টিসিপেশন ছাত্র দলের চেয়ে বেশি, এটা কোনোভাবেই ফ্যাক্ট না। এখানে ছাত্র দলের নেতাকর্মীরা আরো বেশি পরিমাণে এই মুভমেন্টে, মানে ছাত্র আচ্ছা। দলের আমার মনে হয় বেশি যে জীবন দিয়েছে। আমার মনে হয় যে আমরা আলোচনা একটা জায়গায় আসছি, ডক্টর মির্জা গালিবের কমিউনিকেশনটাও একটু ভালো হয়েছে, আমরা ডক্টর মির্জা গালিবের কাছে একটু শুনতে। ডক্টর মির্জা গালিব, আমি প্রশ্নটা করে রাখি, আপনি আলোচনাটা শুনেছেন, আমি আলোচনাটা আসলে এই ছাত্র রাজনীতির এই জায়গা থেকে, পেশি শক্তির ব্যবহার থেকে, মানে জাতীয় রাজনীতিতে প্রভাব এবং আমাদের রাজনৈতিক নেগেটিভটার জায়গাটা একটু আসতে চাই। শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি, আপনি দেখেন গত 15 বছর ধরে, মানে এইটাও একটা পপুলার প্রশ্ন আর কি, যে গত 15 বছর ধরে ছাত্রদলের এমনকি বামপন্থী যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে তাদের কিন্তু অনেক ধরনের, মানে আমি কি বলবো, নৃশংস নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে যারা শিবির করতেন তারা খুবই আরামে ছাত্রলীগের মধ্যে নাম বদলিয়ে নানাভাবে ছিলেন, তারা তাদের পড়ালেখা শেষ করছেন, তারা বড় বড় চাকরি করতেছেন, তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন, তারা নানা কিছু হইতেছেন। তো এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন, মানে কার আত্মত্যাগটা বেশি আসলে, মানে শিবির নিজেকে শিবির বলে নাই, না বলে এটার মধ্যে ছিল, সবার সাথে মিলেমিশে ছিল, পরে এখন বলতেছে যে তারা শিবির এবং শিবিরে অনেক কিছু করছে, মূল আন্দোলনটার মধ্যে শিবির এটা করছে, এইটা জায়গা থেকে যদি একটু বলেন ডক্টর মির্জা গালিব। খালেদ ভাই, এই ন্যারেটিভ কি আপনার, মানে আপনি এই ন্যারেটিভ বিশ্বাস করেন? না না, আমি কিছুই বিশ্বাস করি না, আবার বিশ্বাসের জায়গা থেকে আমি এটা বলি না, আমি narrative, পপুলার ন্যারেটিভের জায়গা থেকে প্রশ্নটা আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, এমনকি আপনি একটু ডিসকানেক্টেড ছিলেন, এমনকি বাকি বিল্লাও কিন্তু এটা বলেন নাই, এটা আমি বললাম জায়গাটা থেকে, বাকি বিল্লাহ অন্য একটা জায়গা থেকে বলছেন, আপনি শেষ বক্তব্য নিশ্চয়ই শুনছেন। আচ্ছা জি, না থ্যাংক ইউ। আমি একটু আগের পয়েন্টে বলে এই জায়গাটাতে আসি। একটা জিনিস দেখেন, এই যে ক্রেডিট নেওয়ার পলিটিক্স, এই শব্দটার প্রেমিস আসলে ভুল। এটা এক ধরনের আপনার প্রোপাগান্ডা টাইপের শব্দ। এটা পলিটিক্স হবে তখনই যখন যে যতটুকু করেছে তার চাইতে যদি বেশি দাবি করে, সে যদি মিথ্যা কথা বলে, সে যদি ইনফরমেশনকে আপনার ডিসইনফরমেশন করে। কিন্তু যার যতটুকু কন্ট্রিবিউশন, সে যদি সেইটুকুকে অনেস্টলি দাবি করে, তাহলে সেটার মধ্যে তো ক্রেডিট নেওয়ার কোনো পলিটিক্স নাই। এটা হচ্ছে একটা জিনিসকে অ্যানালাইসিস করার পদ্ধতি, এবং তারটুকু সে দাবি করবেই, এবং আমাদেরও সেটা মেনে নেওয়া উচিত। যদি দাবিটা তার কাজের চাইতে বেশি হয়, তখন আমরা এই প্রশ্নটা করব। এখন আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন তুললেন, যে এই আন্দোলন, শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলন, তার 3টা ধাপ দেখেন। প্রথম ধাপ হলো, একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে। সেখানে বিএনপি ছিল, সেখানে জামাত ছিল, সেখানে ছাত্র দল ছিল, সেখানে ছাত্র শিবির ছিল। এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই অপারেশনের এগেনস্টে জামাত এবং শিবিরের লোকেরা কতখানি নির্যাতিত হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে শিবির এখানে ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন, কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র শিবির করার অপরাধে
পিটাইয়া, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা হসপিটালে পাঠাইছে। ইউনিভার্সিটির প্রক্টর যাইয়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরায় দিছে। ছাত্র শিবিরে কতজনকে পুলিশ গুম করে লয়ে গেছে, তাদের লাশ পাওয়া যায় নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিন্তু দুটো ডক্টর ছেলের গালিব, লাশ এখনো ঢাকা পাওয়া যায়। ইউনিভার্সিটি কি শিবির ছিল? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির প্রকাশ্যে কাজ করতে পারে নাই, এই না করার পিছনে এই যে বাকি 54 বছরই অবদান পারে আছে। নাই, মানে এটা স্পেশালি এই 10 বছর যে তা তো না, মানে এটা 54 বছরই তো না, পারে। তার আগেও পারে নাই, তার আগেও 54 পারে বছরই নাই। পারে। আমি যখন ছিলাম, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখনও পারে নাই। তার কারণ হলো বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। শিবির তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, কিন্তু আপনি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে দিতেছেন না। এই অপারেশনের মুখে শিবির